ডক্টর ইউনুস তাকে ডেকে পাঠাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। $29 মিলিয়ন যেটা এসেছিল না বাংলাদেশে, সেটার জন্য ডক্টর ইউনুসকে $29 million to strengthen the political landscape in Bangladesh. এদিকে এবার ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে পর্যালোচনা করে ডক্টর ইউনুসের উপর কঠিন পদক্ষেপ নেন। $29 মিলিয়ন বিষয়ে সব তথ্য এখন প্রকাশ্যে আসে। বাংলাদেশে এখন কি হবে, সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা তো অনেক ধরনের সার্কাস দেখেছি, কিন্তু গত 7 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের যে পরিমাণ সার্কাস আমরা দেখছি, তাতে মনে হচ্ছে অনেক কিছুতেই রেকর্ড সৃষ্টি করা হচ্ছে। ষড়যন্ত্রে লিপ্ত থাকছে প্রতিনিয়ত। এখন সেনাপ্রধান পড়েছেন উভয় সংকটে। একদিকে জামাত শিবির থেকে শুরু করে বিভিন্ন বিরোধী পন্থী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্যদিকে আওয়ামী লীগ পন্থীরা সেনাপ্রধানকে ভুল বুঝছেন। যদিও হাসিনা পতনের পর বিগত 6 থেকে 7 মাস সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভুল বোঝার বহু কারণ রেখেছে, আর সেগুলি এড়িয়ে যেতেও পারবেন না সেনাপ্রধান। এখন বাংলাদেশের মধ্যে থেকে দেখে দেখে এরকম লুঙ্গির তলে থেকে রাজনীতি করা অনেকেই শিখে গিয়েছে, তাই এইরকম অনেকেই এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটা জিনিস শির হয়ে যাবে, ডক্টর ইউনূস সরকার কতদিন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবে, ওই সময়ের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে পতন করানো হবে। তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থানটা কোন জায়গায়, কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়ে মনে করেন দাঁড়াইছে। আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতাড়িত করছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে মনে করেন বিতাড়িত করবে। আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে, তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। বাংলাদেশে চলছে চরম নৈরাজ্য, প্রতিনিয়ত খুন, ডাকাতি, ধর্ষণ চলেই যাচ্ছে, এবং এই সমস্ত ঘটনায় একেবারেই রাশ টানছেন না ইউনূস, এবং তিনি এমন হাবভাব করছেন যেন এই ঘটনায় কোনো দায়ী নেই তার। সংঘর্ষ থামাবেন বলে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পর সেই জল্পনাও তৈরি হয় বিভিন্ন মহলে। এরই মাঝে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। আমেরিকার বুকে বসেই সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন আমরা একটা ভিডিও সবাই ডক্টর ইউনূস কাশুমন্ত্রী হয়ে বসে আছেন। এই পাশে ডান দিকে থাকবেন কে? তুলসী গ্যাবার্ড আর কাশ প্যাটেল। একজন হচ্ছে এফবিআই এর ডিরেক্টর, আর একজন হচ্ছে সমস্ত এজেন্সিগুলোর প্রধান, বিশেষ করে সিআইএ এর প্রধান। এক এক করে কালা চিঠা সমস্ত বার করতে লেগে যাবে। প্রথমে বলবেন যে আপনি তো $500 মিলিয়ন দিয়েছিলেন আমাকে হারানোর জন্য, খুব ভালো করেছিলেন আপনি, তো ইউ আর এ রিচ ম্যান ডক্টর ইউনূস, ইউ আর এ রিচ ম্যান, সো রিফান্ড আওয়ার মানি $29 মিলিয়ন। উনি বলবেন আমি তো নিইনি। আপনি নিইনি বললে তো হবে না, বাংলাদেশ গেছে, বাংলাদেশের এখন মাথায় বসে আছেন আপনি ফেরত দিন। কি করে ফেরত দেবেন? ফেরত দিন। মানে আমি কল্পনা করে আমি বলছি এই হতে পারে, দেখবেন এইগুলি হবে, কিন্তু এইগুলি হবে। তো ইউনূস হয়তো অনেক ইউনূসের পয়সার অভাব নেই, ইউনূস বলবেন ঠিক আছে আমি $29 মিলিয়ন আমি আপনার ফেরত দিয়ে দিচ্ছি, আমায় মুক্তি দিন। মুক্তি দিই কি করে? আপনাকে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন, শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন? পুরো সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছেন। তাহলে আপনি শীর্ষ সন্ত্রাসবাদী, এবারে টেরোরিস্ট। তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার, ওই নোবেল প্রাইজটা তো আমেরিকার দেওয়া, ওই নোবেল প্রাইজটা ফেরত দিন। আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো, আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান। আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করব।
গ্রিনল্যান্ড দখল করবেন, সব দখল করে নেবেন, তিনি বাংলাদেশ দখল করবেন, এটা বলতেই পারেন, না বলার তো কিছু নেই, বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব। তখন ডক্টর ইউনূস কি করবেন? খুব লজিক্যাল প্রশ্ন, তখন ডক্টর ইউনূস কি করবেন? সুতরাং ডক্টর ইউনূস আপনি তৈরি হয়ে যান, আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না, আপনার জন্য যে লম্বা চিকন বাসটি রেডি করা হয়েছে সেটি সরসর করে আপনার জায়গা মতো ঢুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে। এবং সেটা কবে হবে, কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা খুব শিগগিরই আমি খবরটা পেয়ে যাব। আমি ডেটটা জানার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু এখনো আমেরিকাতে কোনো ডেট এসে পৌঁছায়নি যে আমি আপনাদেরকে বলবো। তবে টাকা তো হবে, এটা নিশ্চিত। আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না, ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনূস। আমি বলেছিলাম সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান, এইগুলো হবে আমি জানতাম। ট্রাম্প ডেকে পাঠাবেন, এই যে 29 মিলিয়ন চাইবেন, এই সমস্ত আমি জানতাম না, কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম। আপনার এমনিই তো ব্লাড সুগার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায়। ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি হঠাৎ ফোন করে হয়তো বলল ট্রাম্প আপনার সঙ্গে দেখা করতে, মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন, আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন। এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে, আর এলে পরে সেদিনকে আপনার কলকাতার সব একসঙ্গে বাজতে শুরু করে দেবে, সব একসঙ্গে বাজতে শুরু করে দেবে, তার মাটি থেকে উপরে ফেলে দিবে। আমি আপনার মোটামুটি 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা এই উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে যে বাজার আছে, এরা জাতীয় পার্টিকে বানাবে ব্রেকফাস্ট, আপনার আওয়ামী লীগ দিয়ে করবে হচ্ছে লাঞ্চ, আর আপনার বিএনপি কে বানাবে হচ্ছে ডিনার। বর্তমান কিন্তু এটাই কিন্তু বর্তমান চলমান, কিংবা এটাই কিন্তু ঘটতেছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার আওয়ামী লীগকে তো খাইয়া দিছে, জাতীয় পার্টিকেও খাইয়া দিছে, এখন ডিরেক্ট হুমকি দিছে কি বিএনপি কেও খাইয়া দিবে। মানে যেভাবে আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকেও বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে। তারেক জিয়া তো এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই, এবং তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটাও নিয়েও কিন্তু সন্দেহ আছে। দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান বাংলাদেশে কি পরিমাণ সন্ত্রাসী বা কি পরিমাণ আসলে আপনার রাজাকার হলে বা কি পরিমাণ আপনার জঙ্গিবাদী হলে তারা ডিরেক্ট এভাবে হুমকি দেয়। আমার বুঝে আসে না যে তারা কোন জনগণের পাওয়ারে তারা এই ধরনের কথা বলে। তাদের পিছনে কি কোটি কোটি জনগণ আছে? নাই। তাদের পিছনে কি আছে? তাদের পিছনে আছে জঙ্গি বাহিনী, তাদের পিছনে আছে বাংলাদেশটাকে কিভাবে তালেবান বানাতে পারবেন সেই বাহিনী, যে বাহিনী নাকি আপনার পিঠ পিছনে আপনাকে বম মেরে কিংবা ব্রাশ ফায়ার করে আপনাকে মেরে পর্যন্ত মনে করে ফেলতে পারে। তারা হচ্ছে এই বাহিনী। এখন আমার বিএনপির উদ্দেশ্যে একটা কথা, সেটি হচ্ছে আপনাদেরকে আমি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি যে ভাই, আপনাদের যে অবস্থা, যদি আওয়ামী লীগ আর বিএনপি ভাই মানে দুইটা স্বাধীনতার দল, এই দুইটা দল যদি ভাই একত্রে হয়ে এই রাজাকার কিংবা এই জঙ্গিবাদীদের উৎখাত যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশে একটা সময় আপনার আওয়ামী লীগ আর বিএনপি নামে যে দুইটা পলিটিক্যাল দল ছিল, সেটা শুধুমাত্র আপনার স্মৃতি হয়ে থাকবে। বুঝতে পারতেছেন? সেটা শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকবেন। বিশেষ করে যারা নাকি বর্তমান বিএনপির সমর্থক আছেন কিংবা আপনার বড় বড় নেতাকর্মীরা আছেন, খুব ভালো জানেন আপনারা, বিশেষভাবে যারা নাকি বড় নেতা পর্যায়ে আছেন, তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থানটা কোন জায়গায়, কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়ে মনে করেন দাঁড়াইছে। আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে
বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতাড়িত করছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে মনে করেন বিতাড়িত করবে। দেখেন একটা কথা বলি, আওয়ামী লীগকে বিতাড়িত করছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে না একটা একতা আছে, এটা আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। আপনি মানেন কিংবা না মানেন, এটা কিন্তু ভাই বাস্তবতা। কারণ আপনার আবেগ দিয়ে দুনিয়া চলে না, আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তাই আপনি যদি দেখেন এই যে আওয়ামী লীগের ভিতরে নিজেদের ভিতরে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আপনার বিএনপির ভিতরে নাই। বিদায় এই যে আওয়ামী লীগকে দেখেন আপনার বিতাড়িত করছে, কিংবা শেখ হাসিনাকে যে বা তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই জঙ্গিবাদীদের হাতে যাতে হত্যা না হতে হয়, তার দলটাকে রক্ষা করার জন্য দলটা কিন্তু একটু একটু করে কিন্তু পুরা কিন্তু গুছাই নিতেছে নিজেদেরকে। আর বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত খারাপ। আপনারা যে বলবেন যে ভালো, না ভাই ভালো নাই। বিএনপি এখন পর্যন্ত মনে করেন খারাপ একটা অবস্থানে আছে। এই যে পিনাকি, ইলিয়াস, এরা হচ্ছে জামাতের বংশধর, বুঝতে পারছেন? এই পিনাকি তো আপনার জামাতের বড় একটা মোল্লা, বুঝেন নাই? আকাটা মোল্লা। যাই হোক, এই আকাটা মোল্লার কথা সবাই কিন্তু শুনতেছে। আর এই আকাটা মোল্লার দ্বারাই আপনার এই শেখ হাসিনাকে সরাইছে, এখন বিএনপি কে সরাবে। কারণ এরা জানে যে বিএনপি কে যদি বাংলার মাটি থেকে আমরা সরাতে না পারি, তাহলে বাংলাদেশে কখনোই আমরা রাজত্ব করতে পারবো না। কিংবা আমরা যারা নাকি জঙ্গি আছি, আমরা বাংলাদেশে রাজত্ব করতে পারবো নয়া কারণা। অতএব আমাদের যদি রাজত্ব বাংলার মাটিতে চালাতে হয়, তাহলে যেভাবে আমরা আওয়ামী লীগকে খাইয়া দিছি, ঠিক সেম ভাবে আমরা বিএনপি কেও খাইয়া দিব, কিংবা আমাদের খেতে হবে। যদি না খেতে পারি, তাহলে ইম্পসিবল, আমরা কখনোই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে পারবো না তালেবান রাষ্ট্র। বুঝেন আপনি? এর জন্যই এর মতো মনে করেন কুলাঙ্গারেরা ডাইরেক্ট মিডিয়া সামনে এসে বলে, যেভাবে আমরা বিএনপি কে খাইয়ে দিছি, যেভাবে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে খাইয়ে দিছি, ঠিক সেম ভাবে আমরা বিএনপি কেও মনে করেন খাইয়ে দিব। দর্শক বন্ধুরা, রোজা রেখে বেশি কথা আর বলতে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশের বা বাঙালিত্ব সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, তাহলে আমাদের নিজেদের ভিতরে ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে বর্তমান প্রসঙ্গ হচ্ছে বাঙালিত্ব নিয়ে, প্রসঙ্গ হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। তাই আমাদের আওয়ামী লীগ আর বিএনপি নয়, এই দুইটা স্বাধীনতার দল। মনে রাখতে হবে এটা আমাদের, যে ৭১-এর হাতিয়ার গড়ে তুলবো আরেকবার এই রাজাকার, এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে। অতএব যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদেরকে আহ্বান করেন বা তারা সবাই একত্রে হন এই জঙ্গিবাদীদের এগেনস্টে। যদি বাংলাদেশকে বাঁচাতে চান, যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে ভাই বাঁচাতে চান। বলা হয়ে থাকে যে সকালে সূর্য দেখলে মোটামুটি দিনটা কেমন যায় অনেকে আইডিয়া করতে পারে। একটা বৈষম্যের মধ্যেই আমাদের নতুন ছাত্রদের যে রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টির যাত্রা হয়েছে। আবু সাইদের ভাইয়ের মন খারাপ, পাশাপাশি বেসরকারি স্টুডেন্টদের সাপোর্টিং নাই। আবার প্রথম দিনই তারা বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো দিয়েছেন, কেউ কেউ আশান্বিত হয়েছেন, আবার অনেকে আশাহত হয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে দল ঘোষণার দিনই, মানে এর পরের দিন বা ওই দিনই ঘটনাটা সম্ভবত এক ধরনের গুন্ডামির ভূমিকায় চলে গেছে আমাদের এই সমন্বয়করা। না, যাদেরকে টেলিভিশনে দেখেন মূল লিডার তারা না, তাদের যারা অনুসারী আছেন সমন্বয়ক। এই শব্দটা আস্তে আস্তে বিভিন্ন রকমের কালিমা এটাতে লেগে যাচ্ছে। আজকে আমরা যেটা নিউজটা, সিরাজগঞ্জের তারাশে আপনার খাবার হোটেল ও মুদি দোকান ভাঙচুরের অভিযোগে আটকের পর ৩ সমন্বয়ককে জরিমানা এবং মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। নাটোর বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট কি, আপনার আশা হোটেল এবং রেস্টুরেন্টের মালিক জনাব আলী আশরাফ, ওনার বক্তব্য শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটোর থেকে আসছিল ৩টি ছাত্র জনতার বাস। আর এই বাসগুলা তার হোটেলের সামনে থামানো হয়। এ সময় হোটেলের অভ্যন্তরে তারা প্রবেশ করে দোকানে কেক কেনা নিয়ে তর্ক বিতর্কে জড়িত হয় দোকান এবং কর্মচারীদের সাথে। এক পর্যায়ে তারা তার কর্মচারীদের উপর গায়ে হাত তোলে। আর বিষয়টা স্থানীয় মানুষ স্বাভাবিক নেয় নাই। তিনি বলছেন যে
ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোর 5টার দিকে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেল ও দোকান ভাঙচুর করেন তারা। বাধা দিলে এক কর্মচারী আমাকে সহ 3 জনকে তারা মারধর করে। এরপর স্থানীয়রা এসে এই 3 সমন্বয়ককে ধোলাই দেয়, তারপর আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাদের মারধর করে পুলিশের সোপর্দ করে স্থানীয় জনগণ। তো তারাস থানার যিনি তদন্ত আছেন পুলিশ পরিদর্শক, তিনি বলছেন যে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। শনিবার দুপুরে মুস্তাকায় 3 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের ক্ষতিপূরণ হিসাবে তাদের থেকে 7,000 টাকা জরিমানা করে এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে এটা হয়। এখন তারা ওই যে নতুন দলের সদস্য, এই কারণে এরকম ছেড়ে দিল, শুরু হয়ে গেছে দলের মাত্র আত্মপ্রকাশ ঘটছে। এদিনে আইসা দোকান টোকান ভাঙচুর, গুন্ডামি, পুরো ছাত্রলীগ ক্যারেক্টার ঢুকে গেল। দেখেন, আমি একটা কথা আগেই বলে রাখি, কেন জানি না, কারণ এই সমন্বয়কদের মধ্যে মেইন যারা একদম মূলে যারা আছেন তারাই দলটাকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় না। কেন মনে হয় না? হয়তো যতক্ষণ ইউনূস ক্ষমতায় আছেন নানান সুযোগ সুবিধা এরা পাবে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে গেলে রাস্তাঘাটে এরা দাঁড়াতেও পারবে না। এই যে বিভিন্ন লোকাল এরিয়াতে এরকম ঘটনা ঘটছে। কালকে আমি দেখলাম 1 লক্ষ টাকা চাঁদার জন্য এক সমন্বয়ক, রাজশাহী সম্ভবত বাড়ি, দেখছেন তো ভিডিওটা ভাইরাল, শুরু হয়ে গেছে এদের। দল ক্ষমতা তো দূরের কথা, বাট এরা ভাবছে ডক্টর ইউনূস এদেরকে ক্ষমতায় নিয়ে দিবে। পদত্যাগ করছে নাহিদ, উপদেষ্টা বলতেছে, প্রেস সচিব বলতেছে প্রধানমন্ত্রী হবে। তো এদের কাছে মনে হয় একটা সেটআপ টেটআপ আছে না কি, আসলে আমি নিজেও বুঝি না। যে দলটা ঘোষণা হইলো, জনগণের উপস্থিতি দেখলাম না আমরা ওই রকম একটা নির্দিষ্ট লেভেল, তাও আবার কিছু আসছে সরকারি বাস টাস দিয়া, ডিসিরা বাস টাস দিয়া দিছে ফ্রিতে, এটা নিয়ে আবার মার্কেটে তোলপার। তো এগুলা কইরা বুঝি মানুষের কাছে এরা জায়গা পাবে। আবু সাইদের পরিবারের সাথে যেই অন্যায়টা করছে, এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণ করার মতো হয় নাই। সাইদরে বেঁচেই তো আজকে তারা উপদেষ্টা। সোজা বাংলা আমি যদি বলি, আপনারা বলা থাকে না যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, যে কোনো কিছু কিনা ফেলা যায়, মানে গইরা ফেলা যায়, কিন্তু এটারে ধৈর্য রাখা কঠিন। সতর্ক হতে হবে। এখন এদের বিরুদ্ধে এদের এই দল কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখতে চাই। আগে তো বলতো যে রাজনীতিবিদরা এটা সেটা এটা সেটা, তো এদের 3 জনের বিরুদ্ধে এরা কি থানায় মামলা করাবে? বহিষ্কার সাময়িক এগুলো আওয়ামী লীগও করছে, বিএনপিও করে। বিএনপি এক লুটেরার থেকে আরেক লুটেরার হাতে যাবে না, তো এখন নিজেরাই তো লুটেরার ভূমিকা চলে গেছে কিছু কিছু জায়গায়। কথা বলার মতন যোগ্যতার থাকবে না। দেখেন, শক্ত সমালোচনা করতে হবে, তো আপনারা সোজা হবেন না। আওয়ামী লীগ সরকারের সময় আমরা তো অনেক ধরনের সার্কাস দেখেছি, কিন্তু গত 7 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের যে পরিমাণ সার্কাস আমরা দেখছি, তাতে মনে হচ্ছে অনেক কিছুতেই রেকর্ড সৃষ্টি করা হচ্ছে। মোস্তফা সরওয়ার ফারুকী, যাকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেয়া থেকে শুরু করে, যার প্রসঙ্গে অনেক ধরনের আপত্তি ছিল, অনেক ধরনের বাধা ছিল, তারপরেও তিনি টিকে আছেন। কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন, ডক্টর সৈয়দ জামিল আহমেদ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি তার কাছে টাকা চেয়েছেন কোনো ধরনের চেক ছাড়া, কোনো ধরনের প্রমাণপত্র ছাড়া। মোস্তফা সরওয়ার ফারুকী সৈয়দ জামিল আহমেদের কাছে টাকা চেয়েছেন শিল্পকলা একাডেমির। এটা কত বড় গুরুতর অপরাধ, এটি কি সরকার বুঝতে পারছে? যদিও মোস্তফা সরওয়ার ফারুকী অস্বীকার করেছেন, ডক্টর সৈয়দ জামিল আহমেদ মিথ্যা কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন, এমনটাই তিনি দাবি করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, সেটি পরে জানাচ্ছি। মোস্তফা সরওয়ার ফারুকী নিঃসন্দেহে একজন ভালো চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, নাট্য নির্মাতা, কোনো ভুল নেই, আমি সেই জায়গা থেকে তাকে পছন্দ করি। কিন্তু আমাদের সংস্কৃতির মৌলিক জায়গাগুলোতে তিনি কোথায় কাজ করেছেন, কি এমন অবদান রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন অথবা সাহিত্য অঙ্গনে যে তিনি সংস্কৃতি উপদেষ্টা হয়ে গেলেন? রাজনৈতিক সরকারের উপদেষ্টা, মানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হলে তো কোনো কথা ছিল না। রাজনৈতিক সরকারে যারা রাজনীতি করেন, যারা তেলবাজ করেন বা সরকার প্রধানের বা দলীয় প্রধানের কাছাকাছি থাকেন, তারা কোনো ধরনের হিসাব বিকাশ ছাড়াই মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত হন। কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে এই বিতর্কটা ছিল। আমি সব বাদ দিলাম,
যা কিছু এই 7 মাসে হলো তার কোনো দায় দায়িত্ব কি মোস্তফা সরোয়ার ফারুকী নিয়েছেন? এবং তার অ্যাটিটিউড, তার যে মানসিকতা, সেটি সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে 21শে পদক প্রদান অনুষ্ঠানে দেশের অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দার্শনিক, অথবা আমরা সরাসরি বলে ফেলতে পারি যে শ্রদ্ধার পাত্র, সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান যখন 21শে পদক নিতে গেলেন, এইবার তিনি 21শে পদক পেয়েছেন, সামনে বসা ছিলেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, খুব স্বাভাবিক থাকবেন, পিছনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান। কিন্তু একজন পুত্র সন্তান তুল্য কোনো বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন, তিনি সলিমুল্লাহ খান মানুষদের সামনে বসে থাকেন কিভাবে? যারা পদক পেয়েছেন তারা পিছনে দাঁড়িয়ে আছেন, ফটো সেশন চলছে। এর আগেও তো আমরা কোনো প্রধানমন্ত্রীকে দেখেছি, তাই না? এই 21শে পদক অনুষ্ঠানেই যিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি, অথচ সেখানে তার একজন শিক্ষক উপস্থিত আছেন, তাকে উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে দেখেছি। তো আমি সরাসরি বলি, যাকে আমরা ফ্যাসিস্ট বলি, আমরা স্বৈরাচার বলছি, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনার কথা বলছি। তিনি তো ডক্টর অধ্যাপক আনিসুজ্জামানকে পায়ে হাত দিয়ে সালাম করতেন, এবং এই 21শে পদক অনুষ্ঠানেই, 21 পদক প্রদান অনুষ্ঠানেই তার এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। এটা তো ভক্তির ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার। সেখানে অধ্যাপক সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে থাকেন আর ভাবের সাথে ছবিতে পোজ দেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর থেকেই একজন মানুষের মানসিকতা, রুচি সম্পর্কে বোঝা যায়। এবং সলিমুল্লাহ খান তার পরে কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে দাঁড়িয়ে থাকলেন মোস্তফা সরোয়ার ফারুকী যেখানে বসে আছেন, হতে পারেন তিনি মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা। তিনি বলেছেন, খুব সুন্দর উত্তরটি দিয়েছেন, আমার সামনে যারা বসেছিলেন তারা ক্ষমতার প্রতীক। ঠিক তাই, ক্ষমতার প্রতীক হয়ে উঠলে এমনটাই ঘটে। যেমন তিনি ক্ষমতার প্রতীক হয়ে উঠেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর আগে অনেক ধরনের বড় বড় কথা বলতেন দেশের সাহিত্য অঙ্গন নিয়ে, দেশের চলচ্চিত্র অঙ্গন নিয়ে, কিন্তু দেশের সংস্কৃতির উপরে যে আগে পরে আঘাত পড়ছে, এই সরকারের সময় যে পরিমাণে একের পর এক আঘাত হানা হচ্ছে, তার বিষয়ে কি সুষ্ঠু কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ তার পক্ষ থেকে আমরা দেখেছি? সাময়িকভাবে হয়তো কোনোটি জোড়াতলে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। এই 21শে বইমেলাকে নিয়ে যা কিছু ঘটে গেল, নারীদের অত্যাবশ্যকীয় যে অনুষঙ্গটি, স্যানিটারি ন্যাপকিন একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি দেওয়া হতো, সেখানে মৌলবাদীদের আপত্তি মুখে সেটি তুলে দেওয়া হলো। যদিও বাংলা একাডেমি সেটি পরবর্তীতে তারা নিজেরাই সেটি দিয়েছে বিনা পয়সায়। হয়েছে তো তসলিমা নাসরিনের বই, যেসব বই নিষিদ্ধ নয় সেগুলো বিক্রি করাকে কেন্দ্র করে কি তুলকালাম কাণ্ড ঘটলো আমরা দেখলাম না? এবং সেখানে 24-এর স্মৃতি কর্নার থাকে, 71-এর স্মৃতি কর্নার থাকে না। সেখানে 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় কবিতা উৎসবে, কিন্তু 71-এর শহীদদের প্রতি বা 52 ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় না। এত তুমুল বিতর্কিত কর্মকাণ্ড চলছে। আঙুল তুলতে পেরেছেন মৌলবাদীদের বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকী? পারেননি তো, তিনি আবার বড় বড় কথা বলেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। লালন উৎসব বন্ধ হয়ে যায়, আমাদের বসন্ত উৎসব বন্ধ হয়ে যায়, কিছুই না। তিনি বলেন যে এগুলো আগেও ঘটেছে, এখন ঘটছে। আগে ঘটেছে তার প্রতিবাদ আমরা করেছি, এখন কেন ঘটবে? আর আগেরটা দিয়ে কি বর্তমানে জায়েজ করা যাবে? আর আগে কতটুকু ঘটেছে, এখন কতটুকু ঘটছে? তিনি বলেছেন আগের চেয়ে কম ঘটছে, প্রশ্নই ওঠে না। সংখ্যা দিয়ে বুঝিয়ে দেব, দেখিয়ে দেব আগের চেয়ে কতটা বেশি ঘটছে এখন। সৈয়দ জামিল আহমেদ যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়টা কথা বলে তিনি বলেছেন যে অযাচিতভাবে শিল্পকলা একাডেমির উপরে হস্তক্ষেপ করছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। এবং তিনি গত শুক্রবার একটি নাট্য উৎসবের সমাপনী সময়টিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে পারছি না। সরাসরি মোস্তফা সরোয়ার ফারুকীকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন এবং তার কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি বলেছেন আমি টাকা দেবো, চেক দিন। তিনি চেক দিবেন না। তিনি চেক না দিয়ে কি বললেন যে আপনার প্রতি আমার শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে। আরে বাবা, কোনো ফর্মালিটিস থাকবে না, মন্ত্রণালয় থেকে টাকা চাওয়া হবে শিল্পকলা একাডেমির কাছে, কোনো ধরনের চেক দেওয়া হবে না। এটা কি ধরনের কথা?
আর সেটা না করলে নাকি তিনি শ্রদ্ধার আসনটি হারাবেন। এবং এটা সত্য কথা যে বাজেট অ্যালোকেট করা হয়েছিল শিল্পকলা একাডেমির প্রতি, তার চেয়ে বেশি টাকা চেয়েছিলেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ, সেই টাকাটা তিনি দিয়ে চাননি, এই জন্য তার মনোবেদনা। এটা হতে পারে, এটি হতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনেক কিছু হয়। এখন ডক্টর সৈয়দ জামিল আহমেদ প্রকাশ্যে যে কথাগুলো বলেছেন, তার বিপরীতে ফারুক কি বলছেন, মোস্তফা সরোয়ার ফারুক তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা। কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারা জনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। এবং তিনি এরকম মন্তব্য করেছেন যে ডক্টর সৈয়দ জামিল আহমেদ নাকি সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না, তিনি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি শিল্পকলা একাডেমির যারা স্টাফ রয়েছে তাদের সাথে। সাংবাদিক ইলিয়াস বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন বলেন, জুলাই আগস্টের যে অভ্যুত্থান বলেন, এর পেছনের মূল একজন ক্রীড়ানক ব্যক্তি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস। আর এই সরকার পতনের পর সমন্বয়কদের পক্ষে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো কেউ নাই। জামাত পিছনে পিছনে থাকতে পারে, কিন্তু অন্যরা কেউই নাই। বাট অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু তাদের একটা বড় ধরনের সাপোর্ট করে যাচ্ছেন। বাট এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল, এই দল নিয়ে সাংবাদিক ইলিয়াসের অবস্থান কি পজিটিভ নাকি নেগেটিভ? ইলিয়াস ভাইকে যারা চিনেন, তিনি যাদেরকে পছন্দ করেন তাদের অনেক কিছুতে তিনি ছাড় দেন। আবার যখন তার মানে এথিক্সের মধ্যে আইসা যায় যে না এবার ধরা দরকার, টেকনিক্যালি ধরেন, হালকা হালকা টোকা বাড়ি দেন। যেমন ধরেন এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন কি বলে যে নেতা হান্নান মাসুদ, তার একটা দুর্নীতি নিয়ে তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন। দুর্নীতি বলতে কাকে জানি জামিন করাই দিছে, আওয়ামী লীগের অনেককে সেট আপ করতেছে, এটা কিন্তু সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ছিল। এবার এই যে ধরেন রাজনৈতিক দল যেটা হয়েছে, এখানে বাংলাদেশে আগামী দিনে সমকামীদের জন্য একটা উর্বর ভূমি হতে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টি তারা তাদের এই কমিটি নিয়ে যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ছে। এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ স্টেটাসও দিয়েছে, কিন্তু সাংবাদিক ইলিয়াস প্রথম তিনি এই বিষয়টাকে প্রকাশ্যে নিয়ে আসছেন। এখন এই যে তিনি একটা গোপন বিষয় প্রকাশ্যে নিয়ে আসলেন, নর্মালি একটা মানুষ কথা বলা বা ইলিয়াস ভাইরা কথা বলা আলাদা জিনিস আছে। তিনি একটা ডকুমেন্টারির মতন তার ইউটিউব চ্যানেলে তিনি প্রচার করে দিলেন। জাতীয় পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি মোটামুটি সাংবাদিক ইলিয়াসের বাটে মনে পড়ে গেছে। ইভেন তিনি গতকালকে আহতদের নিয়ে একটা নতুন পার্টি নিয়ে এক ধরনের স্ট্যাটাস দিয়েছেন, যেগুলো একটু মিক্সিং কনসেন্ট্রেশন কিন্তু ক্রিয়েট করে। যাই হোক, আলোচনার পিছনে হচ্ছে LGBTQ, বুঝতেই পারছেন সমকামীদের একটা বড় সংগঠন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ ফান্ডিং করে সমকামিতার পক্ষে একটা জনমত তৈরির জন্য। নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুমতাসির মামুন নামক একজন ব্যক্তি। তার বিরুদ্ধে আপনার এই LGBTQ-তে মানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পশ্চিমা এই LGBTQ সম্প্রদায় গে, লেসবিয়ান বা সমকামী এজেন্ডাগুলোকে বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করেন এবং কি এই ছেলেটাও কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছে অনেকেই। মুনতাসিরের মতন একজন বিতর্কিত ব্যক্তিকে নাগরিক পার্টির পদ দেওয়ায় বইছে সমালোচনার ঝড়। জনগণের চিন্তা কোনটা? বাংলাদেশের মতন মুসলিম দেশে সমকামিতাকে উস্কে দিতে এমন ব্যক্তিকে নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে। ইভেন কেউ কেউ বলছেন এই যে ছাত্রদের এই যে বিশাল আয়োজনটা হইল, এই টাকা কোথায় পাইল? এরাই টাকা কোথায় পাচ্ছে? সাংবাদিক ইলিয়াস বলছেন যে এরা অনেক জায়গা থেকে ডোনেশন নিচ্ছে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজদের কাছ থেকে। এইটাও কিন্তু এক ধরনের চান্দাবাজি। ডোনেশন হালাল হইতে দেখানো হয়, আর চান্দাবাজিরা কি ভাই দেখেন এটা, হ্যাঁ নাইলে কিন্তু এখন এরা এটা হয়তো করে নাই, বাট ওই যে যারা দুর্নীতিবাজ আছে এদের কাঁধে ভর করার জন্য এই বিশাল আয়োজনের টাকা কই? এক একটা 3 দিন আগে কোন লেভেলে ছিল? এই যে ডিবি হারুনের অফিসে এদের ছবি দেখছিলেন, পোশাক আশাক দেখছিলেন, দেখে কি মনে হয়েছে কোটিপতি ঘরের বাপের ছেলে? নো। নাহিদের বাবা একজন স্কুল মাস্টার, আসিফের বাপের তো অবস্থানই নাই, মানে এলাকাতে মুরব্বী যেমনি আছেন এমনি। সার্জিসের বাপ কি করে আমি নিজেও জানি না। তো এই যে ধরেন অবস্থান, হান্নানের বাড়ি ঘরের নমুনা খুব ভালো ছিল না, এখন তারও দেখেন শরীরে হালকা চর্বি হয়েছে। ওই যে সাংবাদিক ইলিয়াসের বক্তব্য কিন্তু এগুলা, যে অনেক এই সমন্বয়করা
ছাত্র নেতারা আপনারা ইতিমধ্যে অনেক সবাই ধরনের ভিডিওটা এই দেখেছেন, তদবির ভিডিওটা বাণিজ্য, বুঝতে পেরেছেন, আজকে ভিডিওটি বদলি কতটুকু বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই